শুরু করছি হৃদয়ের প্রগাঢ় বন্ধন। লেখনীতে আমিরা জোহরা। পর্ব 22। আরাব। ব্রো, বল। ইয়ানিলের কড়া আওয়াজে আরাবের হুঁশ ফেরে, তবে ছেলেটা এখনও ইয়ামনার থেকে চোখ সরায়নি। ইয়ানিল আরাবকে কিছু একটা বলতে যাবে, হঠাৎ করে ওর পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করতে থাকে। ছেলেটা বিরক্ত হয়ে ফোন রিসিভ করে করিডোরের দিকে চলে যায়। এদিকে ষোড়শী রমণী সিঁড়ি বেয়ে নামতে নামতে এক ধ্যানে তাকিয়ে আছে আরাবের দিকে। মেয়েটা হয়তো কিছু একটা মনে করার চেষ্টা করছে। এই ছেলেটাকে আগে কোথাও দেখেছে সে, কিন্তু কোথায় দেখেছে সেটা মনে করতে পারছে না। ইয়ামনার এবার আরাবের দিকে চোখ পড়ে। ওরও কেন যেন মনে হলো আরাবকে আগে কোথাও দেখেছে, কিন্তু কোথায় দেখেছে। দূর থেকে লাইটিংয়ের জন্য আরাবের চেহারাটা ঠিকমতো বোঝা যাচ্ছিল না। আরব নিজের ফোন বের করে গ্যালারিতে কিছু একটা দেখে পরপরই আবার ইয়ামনার দিকে তাকিয়ে শুকনো একটা ঢোক গিলে বিড়বিড় করে বলে, এটা তো এটা তো বারবি গার্ল। হ্যাঁ, এটাই আমার বারবি গার্ল। ফাইনালি 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 আমি আমার বারবি গার্লকে খুঁজে পেলাম। ও মাই গড, আই ক্যান্ট বিলিভ। কিন্তু আমার বারবি গার্ল রাজের বাড়িতে কি করছে? রাজের সাথে ওর কিসের কানেকশন? এ পর্যায়ে এসে আরবের কপালে ভাঁজ পড়ল। আসলে তো ওর বারবি গার্লের সাথে ইয়ানিলের কী সম্পর্ক থাকতে পারে? আরবকে এক হাত দাঁড়াতে দেখে বিড়বিড় করে ইয়ামিন এগিয়ে এসে আরবের উদ্দেশ্যে বলে, ভাইয়া, আমাদের সঙ্গে ওদিকে চলুন। এখানে একা একা দাঁড়িয়ে আছেন? ইয়ামিনকে দেখে আরাব তার ভাবনার দুনিয়া ছেড়ে বেরিয়ে আসে, কিন্তু ইয়ামিন ওকে এটা কি বলে সম্বোধন করলো? আপনি? মুখটা মুখটা বের্স করে বলল, ব্রো, আমাকে কি তোমার 30+ মনে হচ্ছে? আপনি করে বলছো যে? আঙ্কেলকে আপনি করে বলতে হয়। আম নট আঙ্কেল, আম অনলি 25। তোমার থেকে বেশি বড় না, তুমি করে বলো ব্রো। আরবের কথা শুনে ইয়ামিন বেচারা থতমত খেয়ে যায়। ওকে ভাইয়া, ওদিকে চলো। নাও পারফেক্ট, তুমি করেই বলবা। আচ্ছা ব্রো, তুমি রাজের কি হও? আই মিন, তুমি ওর কেমন কাজিন হও? অ্যাকচুয়ালি চিনতে পারছি না তো। রাজ হয়তো তোমার কথা বলেছে, বাট মনে করতে পারছি না ব্রো। ও ভাইয়া, আমরা ম্যাটার্নাল কাজিন হই। আমি ভাইয়ার ফুফাতো ভাই। ও আই সি। আরব এবার ইয়ামনার দিকে আঙ্গুল তাক করে ইয়ামিনের দিকে প্রশ্ন ছুড়ে দেয়, ব্রো, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমাকে কি বলতে পারবে ওকে? ও রাজের বাড়িতে কি করছে? ও ও তো আমার বোন, আমার ইনু বাচ্চা। রিয়েলি? ও তোমার বোন? দ্যাট মিন রাজের কাজিন হয়? হুম। আরব ফিস ফিস করে বলে, ও মাই গড, আমার বারবিকাল রাজের কাজিন। হোয়াট এ কোইন্সিডেন্স। হ্যালো ভাইয়া, আমি ইয়ানিল রিহা মির্জা। সবাই রিহা আর রিহু বলে ডাকে। আপনি রিহা বলেই ডাকতে পারেন। আপনি তো ভাইয়ার বেস্ট ফ্রেন্ড, তাই না? এক নিঃশ্বাসে বলে থামলো ষোড়শী রমণী। ইয়ামিনকে এগুলো বলে আরাব ইয়ানিলের আমুর কাছে দাঁড়িয়ে থাকা সপ্তদর্শীকে দেখতে ব্যস্ত ছিল। হঠাৎ করে পিছন থেকে মেলি কণ্ঠস্বর শুনতে পেয়ে পিছন ফিরে রিহাকে দেখতে পেয়ে ভ্রু কুঁচকায়। এই মেয়েকে তো সে চিনে। হ্যাঁ, এই মেয়েটাই তো সেদিন ওর বারবি গার্লের সাথে ছিল। আরাবকে দেখে সেদিন মেয়েটা কত কমপ্লিমেন্ট করেছিল। এই মেয়েটাও রাজের বাড়িতে এসেছে। এই মেয়েটা রাজের কি হয়? বারবি গার্লের মতো কি এই মেয়েটাও রাজের কাজিন হয়? রিহার দিকে জিজ্ঞাসাসূচক মুখ করে তাকিয়ে আছে আরাব। ওদিকে আরাবকে কাছ থেকে দেখে রিহার চোখ কপালে উঠে গেছে। ও মাই গড, এটাই তো সেই ছেলেটা। আরে ভাইয়া, আপনি? হে পিচ্চি, তুমি এখানে? রাজের কি হও তুমি? এদিকে রিহাকে আরাবের পাশে দেখে আরেকজনের বুক পুড়ে খান খান হয়ে যাচ্ছে, চোখ দুটো জ্বলে উঠছে। ওর লাভবাগের ওর লাভবাগের সঙ্গে ওর লাভবাগের সঙ্গে কেন অন্য ছেলে কথা বলবে? আর এই মেয়ে চেঁচে কেন অজানা ছেলের সঙ্গে কথা বলছে? রাগে মাথা ফেটে যাচ্ছে ওর। বোন? রিহু ভাইয়ার ছোট বোন। বোন? রিহু ভাইয়ের ছোট বোন। রিহাকে কিছু বলার সুযোগ না দিয়ে আগ বাড়িয়ে ইয়ামিন এসে বলে দিল, রিহা ইয়ানিলের বোন। রিহার দিকে রাগী মুখ করে তাকিয়ে আছে ইয়ামিন। চোখের ইশারায় রিহাকে এখান থেকে যেতে বলল। রিহা ইয়ামিনের এমন রক্তচক্ষু দেখে শুকনো ঢোক গিলেই ইয়ামিনের কাছে চলে গেল। ইয়ামিনের উত্তর শুনে আরাব ছোট করে বলল, ও। আরাব যখন ইয়ানিলের কাছে ওর ফ্যামিলি মেম্বারদের কথা জানতে চাইতো, বেশিরভাগ সময় ইয়ানিল ইগনোর করতো। মাঝে মাঝে আরাব আরাব জোর জবরদস্তি করে বলতে বাধ্য করত। অনেকবার জিজ্ঞেস করার পর একবারই বলতে শুনেছে যে ইয়ানিলের একটা ছোট্ট বোন আছে। আরাব ইমাদ আর ইভানকে চিনে বেশ ভালো করে। ইয়ানিলের ফোনে ইমাদ ইভানের পিকচার দেখেছে, সাথে বেশ কয়েকবার ভিডিও কলে কথাও বলেছে। আরাব যতবারই ইমাদ ইভানকে কলে দেখেছে ততবারই ওদের দুই ভাইকে নিয়ে কনফিউশনে পড়ে যেত বেচারা।
কোনটা ইমাদ আর কোনটা ইভান বুঝতে বেশ বেগ পেতে হতো। তবে রিহার কোনো ছবি কখনো আরাবকে দেখায়নি ইয়ানিল। ওর বোনের ছবি কেন ও একটা ছেলেকে দেখাবে? যতই আরাব ওর বেস্ট ফ্রেন্ড হোক, ও তো ছেলে। এসব বিষয়ে ইয়ানিল খুব বেশি সিরিয়াস। যাই হোক, আরাব আর রিহা তো আগে থেকেই পরিচিত। বছর দেড়েক আগে একদিন রাস্তায় ওদের দেখা হয়েছিল, যদিও দুজনের কেউই তখন কাউকে চিনত না। প্রায় ১.৫ বছর আগে দেখেছে দুজন দুজনকে। তখন রিহা সবে ১৫ বছরে ছিল। এখন সে ষোড়শী রমণী। যদিও চেহারায় কোনো পরিবর্তন আসেনি, আগের মতোই আছে সে। তবে এখন যেন রমণী আগের থেকে আরেকটু সুন্দর হয়ে গেছে, সাথে আচরণেও একটু বড় বড় ভাব এসেছে। এই যা পরিবর্তন। কিন্তু তখন তো রিহাও জানতো না আরাব ইয়ানিলের বেস্ট ফ্রেন্ড হয়, আর না আরাব জানতো যে রিহা ইয়ানিলের বোন হয়। তবে এখন আর এসব নিয়ে বেশি ঘাটাঘাটি না করে সবাই মিলে কেক কাটতে ব্যস্ত হয়ে গেল। কেক কাটাকাটি করে খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে আরাবকে বিদায় জানায় সবাই। ওকে আবার এই রাত্রিবেলা ঢাকা থেকে চট্টগ্রাম ফিরতে হবে। ছেলেটা ওখানেই থাকবে। আরফান সাহেব সেদিন হসপিটালে আরাবকে ওনার সঙ্গে মির্জা ম্যানশনে থাকার জন্য বেশ জোর করছিলেন, তবে ছেলেটা নাছোড়বান্দা। কোনোভাবেই সে রাজি হয়নি। নিজের ফ্ল্যাটেই থাকবে সে। এর আগেও যে দুবার বাংলাদেশে এসেছিল তখনও চট্টগ্রামে ওর ফ্ল্যাটেই ছিল। যদিও ইয়ানিল তখনই আরাবকে ওদের বাড়িতে থাকার কথা বলেছিল, কিন্তু আরাব তখন ইয়ানিলকে না করে দিয়েছিল যে সে ইয়ানিলদের বাড়িতে থাকবে না, ওর ফ্ল্যাটেই থাকবে। তারপর ইয়ানিলও আর অতটা জোর করেনি। ভোরের আলো ফোটার আগে ঘুম থেকে উঠেছে ইয়ামনা। ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে বই নিয়ে পড়তে বসেছে। শীতের কুয়াশা কেটে সকালের মিষ্টি রোদ এসে চোখে মুখে উপচে পড়ছে। রিহার প্রি টেস্ট এক্সামও শুরু হবে সামনের সপ্তাহ নাগাদ। তবে এই মেয়েকে নিয়ে আর পারা গেল না। এই দেখো না, ঘড়িতে ৯টা বাজলো বলে, কিন্তু রিহার ঘুম থেকে ওঠার কোনো নামগন্ধই নেই। যদিও সে পড়াশোনায় অনেক ভালো, তবে এই মেয়েটা একটু বেশি অলসে। সব সময় তার আলসেমি লেগেই থাকে। পরে পড়বো বলতে বলতে পরীক্ষার আগের রাতে পড়া কমপ্লিট করতে সে উঠে পড়ে লেগে বসে। আজ শুক্রবার বিধায় কারোরই আজ অফিস বা ভার্সিটি যাওয়ার কোনো ঝামেলা নেই। সবাই আজ বাড়িতেই আছেন। গিন্নিরা নামাজ পড়ে ব্রেকফাস্টের আয়োজন করছেন। যদিও সব দায়িত্ব সাবিহা মির্জাই পালন করছেন, তবে লামিয়া মির্জাও টুকটাক বসে বসে যা যা করা সম্ভব সেগুলোতেই যাকে সাহায্য করছেন। সব ছেলে সদস্যরা মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে ম্যানশনে ফিরেছেন। ইমাদ ইমাদ ইভান নিজেদের রুমে গিয়ে পড়তে বসেছে। ওদের সামনে ইয়ার ফাইনাল আছে। তবে ইভান কি পড়তে বসেছে? মনে তো হয় না। কারণ যে ছেলেকে নামাজে দিতে হয় কত জোর জবরদস্তি করে, সে কি এই শীতের রাতের মধ্যে ব্ল্যাঙ্কেট ছেড়ে টেবিলে পড়তে বসবে? হুম, মোটেই না। এই ছেলে নিশ্চিত ঘরে গিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। ম্যানশনের পিছনের দিকের গার্ডেনে হাঁটতে এসেছেন আরফান সাহেব আর আহাদ সাহেব। সকালের মিষ্টি রোদের মধ্যে দুই ভাই একসঙ্গে হাঁটাহাঁটি করছেন। ইদানিং আরফান সাহেবের শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। সিজন পরিবর্তন হচ্ছে কি না, তাই ওনার অসুস্থতা লেগেই আছে। জগিং করতে করতেই আনিলও এসে যোগ দিয়েছে বাবা চাচাদের সাথে। কতগুলো বছর ধরে একসাথে বসে দুদণ্ড কথা বলেনি। এই ১০ বছরে বাবা ছেলের সম্পর্কে অনেক পরিবর্তন এসেছে। কানাডায় থাকাকালীন ফোনে তো প্রায়ই কথা হতো। তবে আরফান সাহেবের মনে একটা সংকোচ কাজ করত। তিনি তো নিজের একটা মাত্র ছেলেকে এত ছোট বয়সে দূরে সরিয়ে দিতে চাননি, কিন্তু তখন তো ওনার কাছে দ্বিতীয় কোনো অপশনও ছিল না। তাই তো এক প্রকার বাধ্য হয়ে ইয়ানিলকে কানাডা পাঠাতে হয়েছিল। এখনও এসব ভেবে আরফান সাহেব নিজেকে দোষারোপ করেন। ইয়ানিলের নাকি আজ বাবা চাচাদের সাথে হাঁটতে ইচ্ছে হচ্ছিল, তাই নিজের ইচ্ছেকে দমিয়ে রাখতে না পেরে শেষমেশ চলে এলো। নীল, আব্বু, তুমি এখানে? এত সকালবেলায় ইয়ানিলকে গার্ডেনে দেখে আহাদ সাহেব বেশ অবাকের স্বরে জিজ্ঞেস করলেন, আজ তোমাদের সাথে হাঁটতে ইচ্ছে করছিল বাবাই? ছোট করে আহাদ সাহেবের প্রশ্নের জবাব দিল নীল। আরফান সাহেব ইয়ানিলের দিকে তাকিয়ে আছেন। কত বড় হয়ে গেছে ছেলেটা। মনে হয় এই তো সেদিন মির্জা বাড়ির আলো করে ইয়ানিল পৃথিবীতে এসেছিল, আর এখন দেখতে দেখতে ছেলেটা ২৫ বছরের যুবকে পরিণত হয়েছে। মর্নিং ওয়াক করে রুমে গিয়ে শাওয়ার নিয়ে নিচে এসেছে ইয়ানিল। রোজকার মতো আজ আর একা একা বসে ব্রেকফাস্ট করতে হচ্ছে না। একসঙ্গে বাড়ির সবার সঙ্গে বসে আজ ব্রেকফাস্ট করবে ভেবেই ঠোঁটের কোণে মৃদু হাসি দেখা গেল। ইমাদ, ইফান, রিহা, ইয়ামনাও ডাইনিং টেবিলে বসে পড়েছে। বাকি বাড়ির দুই কর্তাও আছেন। ইমাদের আম্মু সবাইকে খাবার পরিবেশন করছেন। ইয়ানিলের আম্মু পাশেই বসে আছেন। চাইলেও উনি সব কাজে হাত দিতে পারছেন না, কারণ ওই যে হুইল চেয়ারে বসে বসে কী বা করার আছে। সাবিহা মির্জা ইয়ানিলের আম্মুকে কাজ করতে বারণ করেছেন।
অগত্যা আর ইয়ানিলের আম্মুও জায়ের কথা অমান্য করেননি। যদিও মেয়েরা এসে ম্যানশনের সব কাজই করে দিয়ে যায়, শুধু রান্নাটা সাবিহা মির্জা একাই করেন। কারণ এই বাড়ির ছেলেমেয়েরা মা চাচির হাতে রান্না ছাড়া অন্য কারোর রান্নায় মুখে তুলতে পারে না। কি এক জ্বালা! ব্রেকফাস্ট শেষ করে অনেকক্ষণ হয়ে গেছে, যে যার রুমে চলে গেছে। ইয়ানিল কফি খাওয়ার অভ্যাস আছে, দিনে অন্তত 2-3 বার ওর কফি খাওয়াই লাগে। কফি না খেলে মাথা নাকি ধরে থাকে, কাজে ফোকাস করা যায় না। অবশ্যই এই অভ্যাসটা ছোটবেলা থেকেই ছিল। কানাডা যাওয়ার পর সারাক্ষণ পড়াশোনায় ব্যস্ত থাকতো বিদায় মাথা প্রচুর ব্যথা করতো সেই সময় থেকেই। এই অভ্যাসটা তখন থেকেই শুরু হয়। রুমে গিয়ে ল্যাপটপে অফিসের কাজ করছিল, মাথাটা বেশ ধরেছে। তাছাড়া কিছুক্ষণ পর আবার বাড়ির বাইরে যাবে, তাই কফি চাইতে নিচে আসে। ছোট মা, 1 কাপ কফি দাও না। 5 মিনিটের মধ্যে দিচ্ছি আব্বু। ওকে ছোট মা, বলে আবার দোতলায় চলে গেল। ইয়ামনের রুমে বসে থাকতে ভালো লাগছিল না, তাই ওর মাম্মার সাথে গল্প করতে নিচে আসছিল। হঠাৎ ইয়ানিল কফি চাইছে সেটা শুনতে পায়। কিছু একটা ভেবে রমণী মিটমিট করে হাসলো। ভাবলো, আজ না হয় রিত ভাইয়াকে নিজের হাতের কফি খাইয়ে সারপ্রাইজ দিই। তারপর বেলকনির দিকে এগিয়ে গেল। দুই যা একসাথে লিভিং রুমের পাশের ব্যালকনিতে বসে বাগান বিলাস করছিলেন। এর মধ্যে ইয়ানিল এসে কফি চাইল। সাবিহা মির্জা উঠতেই যাবেন, তখন হঠাৎ করে ইয়ামনের আগমন। মামুনি, তুমি মামার সাথে গল্প করো, আমি রিত ভাইয়াকে কপি করে দিচ্ছি। তুমি? না আম্মু, তুমি পারবে না, আমি করে দিচ্ছি, তুমি রুমে যাও। প্লিজ মামুনি, আমি পারবো, আমাকে কপিটা করতে দাও। ইয়ামনা জোর করতে শুরু করলো। মেয়েটার এহেন আবদার শুনে সাবিহা মির্জা আর না করতে পারলে না। আচ্ছা চলো, তুমি করো, কিন্তু আমি পাশে দাঁড়িয়ে হেল্প করব। ওকে মামুনি। কালো লেদার স্যুট পরিহিত এক যুবক রুম থেকে বেরিয়ে আসে। বাংলাদেশের মাটিতে আজ তার প্রথম গেট আপ নিয়েছে। রুম থেকে বেরিয়ে ফোন বের করে কাউকে টেক্সট করলো। পরপরই ফোনটা পকেটে পুরে বেশ আত্মবিশ্বাসের ভঙ্গিতে হাঁটা শুরু করলো। কিচেনে ইয়ামনা বেশ কুরকুরে মেজাজে কফি বানানোর চেষ্টা করছে। পাশে সাবিহা মির্জা দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিচ্ছেন। চুলায় পানি ফুটছে, পাশে কফির মগ রাখা, কিন্তু রান্নাঘরের কাজে অভ্যস্ত হওয়ায় গরম পানির কেতলিতে কাপে ঢালতে গিয়ে অঘটন ঘটল বিপত্তি। পানি ফুটানো শেষ হলে হিটার বন্ধ করে কাপে পানি ঢালতে যাবে, হঠাৎ ইয়ামনার হাতে গরম জল ছিটকে পড়ে যায়। ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসে। আউচ! যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে আর্তনাদ করে উঠল ইয়ামনা। রেডি হয়ে সিঁড়ি ভেঙে নিচে নামছিল ইয়ানিল। কিচেন থেকে আসা সেই পরিচিত কথাসূচক কণ্ঠস্বর শোনা মাত্রই ওর বুকের ভেতরটা কেঁপে উঠল। তাড়াতাড়ি করে ইয়ানিল ক্ষিপ্র গতিতে কিচেনে ছুটে এলো। ইয়ামনার লাল হয়ে যাওয়া হাতটা নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় পুড়ে নিয়ে আতঙ্কিত গলায় বলে উঠল, মন, তুই কিচেনে কি করছিস? এ কি অবস্থা? হাত তো পুরো লাল হয়ে আছে, খুব জ্বলছে না? ইয়ানিলকে দেখে ইয়ামনা শুকনো ঢোক গিলে। এই ছেলে এখন ওকে আবার বকা না দেয়। মিনমিন করে বলে, একটু চলছে। ইয়ামনার হাতে গরম জল ছিটকে পড়তে দেখে সাবিহা মির্জা দ্রুত ফ্রিজ থেকে আইস প্যাক নিয়ে আসেন। এটা লাগাও ইনু, তাহলে আর জ্বলবে না, বলে তিনি নিজের হাতে আইস কিউব লাগিয়ে দিচ্ছেন ওর হাতে। তবে ইয়ানিল এখনও ইয়ামনার হাত ছাড়েনি, অনবরত ফু দিয়ে চলেছে। মনে হচ্ছে ইয়ামনার হাত জ্বলছে না, হাতটা যেন ইয়ানিলেরই জ্বলছে। বেশি জ্বলছে এমন? ইয়ামনার দিকে তাকিয়ে নরম কণ্ঠে জিজ্ঞেস করলো। হুম। সপ্তদশী হালকা মাথা নাড়ল। ও কি বলবে, ও তো ওর হাত যে জ্বলছে সেটা সে কখনই ভুলে গেছে। ও তো ইয়ানিলকে দেখতে ব্যস্ত, ওকে দেখতে মারাত্মক সুন্দর লাগছে। ছেলেটা কালো লেদার স্যুট পরে আছে, কালো রঙের স্যুটের জিপটা আধখোলা, ভেতরে ডার্ক গ্রে কালার শার্ট, হাতে কালো গ্লাভস আর রোলেক্স টাইটানা রোজ গোল্ড ব্ল্যাক ডায়মন্ড ঘড়ি। শরীর থেকে ভুরভুর করে ভেসে আসছে ক্লাইভ ক্রিশ্চিয়ান ম্যানফার্মিউমের গাঢ় স্মেল। চুলগুলো সুন্দর করে গোছানো, কয়েকটি এলোমেলো স্ট্র্যান্ড কপালের উপর নেমে এসেছে। ধূসর রঙা তীক্ষ্ণ বিড়াল চক্ষুর মানুষটার সঙ্গে এই লুকটা বেশ মানিয়েছে। তবে ইয়ামনা বেশ অবাক হয়ে তাকিয়ে দেখছে সামান্য গরম জল পরে হাতটা একটুখানি লাল হয়েছে কিনা। এতেই ইয়ানিল এতটা ডেসপারেট হয়ে গেছে, বারবার ফু দিচ্ছে, বরফকণা লাগিয়ে দিচ্ছে। কত সুন্দর করে কেয়ার করছে। এটা কি ওই রাগী কানাডিয়ানটা, যে সপ্তদশীকে কথায় কথায় শুধু ধমক দেয়, যে সারাক্ষণ ওকে শ্যাওড়া গাছের পেতনি বলে ডাকে? এটা ইয়ানিল না, এ তো সেই ছোটবেলার ইয়ানিল, যে তার মনকে সামান্য একটু ব্যথা পেলেই উন্মাদ হয়ে যেত। আশেপাশের সব কিছু ভুলে শুধু তার মনকে নিয়ে পড়ে থাকতো। শোরগোল শুনে একে একে সবার আগমন ঘটে লিভিং রুমে। সবাই তাকিয়ে আছে ইয়ানিলের দিকে। ছেলেটা কতটা অশান্ত হয়ে উঠেছে মনের এই অবস্থা দেখে। রাজ, ব্রো, আমি চলে এসেছি। তো আর কথা বলতে পারলো না। সামনের দৃশ্য দেখে মুখটা নিজে থেকে বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার, কানাডায় প্রত্যেক ফ্রাইডেতেই দুজনে একসঙ্গে বাইক রাইডে যেত।
এজন্য আজ আরাব ইয়ানিলের বাড়িতে এসেছে। গতকাল রাতে দুজনের মধ্যে কথা হয়েছে, আজ দুজনে রাইডিংয়ে যাবে। তাই এত তাড়াহুড়ো করে সকালবেলা চট্টগ্রাম থেকে রওনা হয়ে ঢাকা এসেছে। কিন্তু এসব কি দেখছে? রাজ কেন ওর বারবিকালের হাত ধরে আছে? ওর বারবিকাল তো রাজের কাজিন হয়। হ্যাঁ, ওরা জাস্ট কাজিন, এর বেশি কিচ্ছু না। রাজ আর বারবিকাল শুধুই মামাতো ফুফাতো ভাই বোন হয়, এছাড়া আর অন্য কোনো সম্পর্ক নেই ওদের মাঝে। কিন্তু ওর বারবিকালের কি হয়েছে? হাত লাল হয়ে আছে কেন? রাজ, বারবি মানে ওর হাতে কি হয়েছে? ইয়ামনের হাতের দিকে ইশারা করে ইয়ানিলকে জিজ্ঞেস করলো। যদিও আরাব পুরোটা বলেনি, কিন্তু ইয়ানিল বেশ বুঝতে পেরেছে আরাব ইয়ামনকে কি বলে ডাকতে চেয়েছিল। তবে এই মুহূর্তে রাগ করা মোটেও উচিত হবে না। নিজেকে সামনে নিয়ে ও গম্ভীর গলায় বলল, গরম জল পড়েছে। ও, জ্বালা কমেছে এমন? ফের ইয়ামনার দিকে তাকিয়ে নরম স্বরে জিজ্ঞেস করলো ইয়ানিল। হুম। ইনু আপি, তুমি তো কফি খাও না, তাহলে আজ কফি বানাতে গেলে কেন? রিহার কথা শুনে সবাই ইয়ামনার দিকে তাকিয়ে আছে। সত্যিই তো, সে তো কফি খায় না, তবে আজ হঠাৎ কফি করতে গেল কেন? জীবনে যে মেয়ে রান্নাঘরে চৌকাঠ মারেনি, সেই মেয়ে আজ কফি বানাতে চলে গেল। সূর্য মনে হয় আজ পশ্চিম দিক থেকে উঠেছে। আমি আসলে, মিনমিন করে এতটুকু বলেই থামলো। আর কিচ্ছু বলতে পারছে না। কি করে বলবে? সে তার হৃদ ভাইয়ার জন্য কফি বানাতে গিয়েছিল, সবাইকে চমকে দিতে চেয়েছিল। সে কি জানতো একটু কফি বানাতে গিয়ে হাতে ছ্যাঁকা খেয়ে যাবে? সাবিহা মির্জাও দাঁড়িয়ে আছেন। তিনি ইয়ামনার উত্তরের অপেক্ষা করছেন, কিন্তু তিনি বেশ বুঝতে পারছেন ইয়ামনা কিছুই বলবে না। ইনু, আম্মু, এখনো জ্বালা পড়েছে? লামিয়া মির্জার চোখে মুখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ দেখা যাচ্ছে। না মাম্মা, এখন চলছে না। ঠিক আছে আম্মু, উপরে যাও, রেস্ট নাও। ওকে মাম্মা। বলেই ইয়ামনা সিঁড়ির দিকে এগোয়। আরাব, আব্বু তুমি এসেছো? এসো এসো, ভেতরে এসে বসো আব্বু। লামিয়া মির্জা আরাবকে মূল ফটকে দাঁড়িয়ে থাকতে দেখে ভেতরে আসার জন্য ডাকলেন। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বু। তুমি ভালো আছো তো? জি আন্টি, আলহামদুলিল্লাহ ভালো। রাজ, ব্রো চল। তোমরা দুজন এভাবে ব্ল্যাক বয় সেজে কোথায় যাচ্ছ ভাইয়া? ইয়ানিল আর আরাবকে ফুল ব্ল্যাক আউটফিটে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো রিহা। বাইক রাইডিংয়ে পিচ্ছি। ইয়ানিলকে কিছু বলতে না দিয়েই আরাব রিহার প্রশ্নের উত্তর দিয়ে দেয়। ইয়ামনা সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে শুনতে পেল বাইক রাইডিংয়ের কথা। ইয়ানিল বাইক চালাতে পারে এটা ভেবে অবাক হয়ে মনে মনে বলল, রিদ ভাইয়া বাইকও চালাতে পারে? আর কি কি পারেন রিদ ভাইয়া? আর কত কত গুণ আছে আপনার? রিহা এতক্ষণ আরাবের দিকেই তাকিয়েছিল। আরাবের ছোট্ট উত্তর শুনে ও ছোট্ট করে বলল, ও পিচ্ছি। রাজ, চলে আয়। হ্যাঁ চল। দুজনে একসঙ্গে বেরিয়ে পড়লো বাইক রাইডিংয়ের উদ্দেশ্যে। বাহির থেকে বাইকের স্টার্ট দেওয়া গর্জন শোনা গেল। ইয়ানিল আর আরাব ধুলো উড়িয়ে বেরিয়ে পড়লো শহরের বুক চিরে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন, খুব দ্রুতই দেওয়ার চেষ্টা করব। আর গল্পটা আপনাদের এখন পর্যন্ত কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন।